আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর মডেল কোশ্চেন পেপার 4 এর সমস্ত এসএকিউ ও এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। তো সরাসরি চলে যাই প্রথম প্রশ্নে। আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয়। কর্তাটি হলেন নিমাইবাবু। হতেই পারে না অসম্ভব। বক্তাকে ভবতোষ। নদীর বিদ্রোহ গল্পে প্যাসেঞ্জার ট্রেনটি 4:45-এ। অনুমান করে নিজে চিতে। কে অনুমান করে? পদ্মা। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে। কে আসে? সুন্দর। মাথায় ময়ূরের পালক গোঁজা ঋষি বালকের। বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল 2 ডজন। লাউ কুমড়ো জাতীয় গাছের 2 রকম ফুল হয়। এই জ্ঞানটি হলো সামান্য জ্ঞান। ক্রমে তাও বুঝিবা যায়। কি যায়? ফাউন্টেন পেন। তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত কারক। অধিকরণ। ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন পাণিনি। পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট একাধিক পদ মিলিত হয়ে যে নতুন সমাসবদ্ধ পদ গঠিত হয় তাকে কি বলে? তাকে সমস্ত পদ বলে। গ্রামান্তর পদটি কোন সমাসের দৃষ্টান্ত? নিত্য সমাসের। বাক্য পরিবর্তনে বদলায় না অর্থ। নির্দেশক বাক্যের ভাগ 2টি। আমার খাওয়া হয়েছে। বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো আমি খেয়েছি। কর্ম কর্তৃবাচ্যে যে কর্তার ভূমিকায় বসে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্ম বলে। পলিটিক্যাল সাসপেক্ট বলতে কি বোঝায়? পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক এবং সাসপেক্ট অর্থাৎ সন্দেহভাজন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সন্দেহভাজন ব্যক্তিকে এখানে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। পথের দাবি রচনাংশে বিপ্লবী সব্যসাচী মল্লিককে পলিটিক্যাল সাসপেক্ট বলা হয়েছে। পরের প্রশ্ন আছে, আমি চললাম হে। বক্তা কখন এ কথা বলেছিলেন? নদীর বিদ্রোহ গল্পের প্রধান চরিত্রে স্টেশন মাস্টারের নদের চাঁদের 4:45-এর প্যাসেঞ্জার ট্রেন রওনা করিয়ে দেওয়ার পর সে তার নতুন সহকারীকে এই কথা বলেছে। উনি আসল ঘটনাটা জানেন। কে কোন ঘটনাটি জানেন? অমৃত ইসাব গোপনে নিজেদের মধ্যে জামা অদল বদল করেছিল, যাতে ছেঁড়া জামার জন্য ইসাবকে তার বাবার কাছে মার খেতে না হয়। এই জামা অদল বদলের ঘটনাটি আসল ঘটনা বলা হয়েছে এবং উনি হলেন ইসাবের বাবা। মনে মনে পুলকিত হয়। কে কেন পুলকিত হয়? ছোট মাসির হইচই করে মেসোর ঘুম ভাঙিয়ে তপনের গল্পটি পড়তে দিলে লেখক মেসো গল্পটির যথার্থ বিচার করবেন ভেবে তপন উত্তেজনায় পুলকিত হয়। বহুরূপী গল্পে জগদীশবাবুকে দেখতে কেমন ছিল? জগদীশবাবু সৌম্য, শান্ত ও জ্ঞানী। তার মাথার চুল ও দাড়ি ছিল সাদা। তারপরে 2 দাগের প্রশ্নগুলি। নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। বক্তা এসব কথা বলেছেন কেন? রামচন্দ্র মায়া বলে পুনর্জীবন লাভ করেছিলেন। অন্যদিকে বীরবাহুর মৃত্যুর পরে রাক্ষসকুলের শিরোমণি একমাত্র মেঘনাদ, তাই পুত্র মেঘনাদকে বারংবার যুদ্ধে পাঠাতে রাবণের মন চাইছে না। তোমার চেতনাতীত মনে। চেতনাতীত মনে কি হয়েছিল? চেতনাতীত শব্দটির অর্থ হলো জ্ঞানকে বা চেতনাকে অতিক্রম করে যা। কবি বলেছেন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, অর্থাৎ সভ্য সমাজের বাইরে যে প্রকৃতির বিস্তার মানুষকে বেঁচে থাকার প্রেরণা যোগায় তা আফ্রিকার মনে মন্ত্র বা চেতনা জাগিয়েছিল। পরের প্রশ্ন, দেখিয়ে রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিতে। বালা কি অনুমান করেছিলেন? সৈয়দ আলাউলের সিন্ধু তীরে কবিতা অনুসারে সংজ্ঞাহীন অপরূপ কন্যাটিকে দেখে সমুদ্র কন্যা পদ্মা অনুমান করেছিলেন যে হয়তোবা দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছে, কিংবা সামুদ্রিক ঝড়ের প্রকোপে এই অবস্থা। পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো। আমাদের পথ নেই কোনো। পথ নেই কেন? সাধারণ মানুষ সাম্রাজ্যবাদের আগ্রাসন এবং নৃশংস নির্যাতনে নিরাশ্রয় এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে, তাই তাদের বেঁচে থাকার পথ রুদ্ধ। তারা আর স্বপ্ন দেখতে পারল না। কেন পারল না? যুদ্ধের দাপটে দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাই তারা আর স্বপ্ন দেখতে পারে। পরের প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্তটি উল্লেখ করো। লুইস এডসন ওয়াটারম্যান এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিল। এখানে মস্কো লেখা হয়ে গেছে, ওটা সঙ্গে হবে। এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন, কিন্তু দোয়াত উল্টে যাওয়ায় তিনি কালির সন্ধানে বের হলে অন্য আরেক ব্যবসায়ী সুযোগ বুঝে চুক্তিপত্র সই করে চলে যান। বিমর্ষ ওয়াটারম্যানের একটা বিহিত করতে চান, তখন তার হাতেই জন্ম হয় ফাউন্টেন পেনের।
পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। তারপরের প্রশ্ন, কোনো দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেনি। অনেক জায়গাতে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এখানে এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম। লেখক অবাক হয়ে কি ভাবছিলেন? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে লেখক মনে মনে ভেবেছিল, এইসব দোয়াতের কালি দিয়েই শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র প্রখ্যাত লেখকরা অমর সৃষ্টি রচনা করেছেন। তারপরে 2.4 প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন আছে, কর্মের বিপসা বলতে কি বোঝো? উদাহরণ দাও। কোনো বাক্যে একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে কর্মের বিপসা বলে। বিপসা বলতে পুনরাবৃত্তিকে বোঝায়। উদাহরণ, যা যা বলেছি করেছো তো? তারপরের প্রশ্ন, বিভক্তি ও নির্দেশকের দুটি পার্থক্য লেখো। বিভক্তি হলো বর্ণ বা বর্ণগুচ্ছ, অন্যদিকে নির্দেশক প্রত্যয়। বিভক্তি পদ গঠনে ও কারক নির্ণয়ে সাহায্য করে। নির্দেশক ব্যক্তি বা বস্তুর সংখ্যা পরিমাণাদি নির্দেশ করে। বিভক্তি কখনোই শব্দের আগে বসে না। অপরদিকে নির্দেশক ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ নির্দেশকের জন্য ব্যক্তি বা বস্তুর নামের আগে বসে ও সংখ্যা বা পরিমাণবাচক বিশেষণের সঙ্গে যুক্ত হয়। পরের প্রশ্ন, রান্নাঘর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। রান্নার জন্য নির্মিত ঘর, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, একটি বাক্যে উপমেয়, উপমান, সাদৃশ্যবাচক পদ এবং সাধারণ ধর্মবাচক পদের উদাহরণ দাও। চোখটি কাজলের মতো কালো, চোখটি উপমেয়, কাজলের উপমান, মতো সাদৃশ্যবাচক পদ, কালোটি হলো সাধারণ ধর্ম। আসক্তিহীন একটি বাক্যের উদাহরণ দাও। ভাত দিয়ে ছেলেটি হাত খায়। তারপরের প্রশ্ন, নদীর জন্য এমনভাবে পাগল হওয়া কি তার সাজে? নির্দেশক বাক্যে পরিবর্তন করো। নদীর জন্য এমনভাবে পাগল হওয়া সাজে না। তারপরের প্রশ্ন, বাচ্যের মূল কথা কি? বাচ্যের মূল কথা বক্তব্য, অর্থাৎ ব্যক্তিভেদে বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের পরিবর্তন। তারপরের প্রশ্ন, মিশ্র বাক্য কাকে বলে? উদাহরণ দাও। সরল ও যৌগিক, যৌগিক ও যৌগিক, যৌগিক ও জটিল কিংবা সরল ও জটিল বাক্য যুক্ত হলে বাক্যের এই মিশ্রণকে বলা হয় মিশ্র বাক্য। যেমন রবীন্দ্রনাথ বাউল গানকে বিশ্বজুড়ে প্রচার করেছেন, যা তিনি অবশ্য কর্ম মনে করেছিলেন, কিন্তু লালনের সঙ্গে তার পরিচয় হয়নি। তারপরে প্রশ্ন, আবার কিনবো ভাববাচ্যে রূপান্তরিত করো। আবার কেনা হবে। তারপরের প্রশ্ন, একটি অকর্মক ক্রিয়ার ভাববাচ্যের উদাহরণ দাও। তোমার আশা হলো।